অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো বায়োলজির বেসিক একটা অধ্যায়, যেটা 2021 এবং 2022 এইচএসসি পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাস, সেই উভয় সিলেবাসে কমন একটা অধ্যায় এবং একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়টা ছোট, কিন্তু তারপরে এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে, যেটা শুধু তোমাদের এখানেই না, তোমরা হয়তো এটা অনেক আগে থেকে বায়োলজি যখন শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, তখন থেকে কোষ বিভাজনীয় অধ্যায়গুলো পড়তেছো। এবং এইটা যত দিন ধরো, যখন ইউনিভার্সিটি লাইফে যত বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলোতে পড়ো বা মেডিকেলে পড়ো, তো এই অধ্যায়টা থাকবেই, মানে ঘুরে ফিরে এই অধ্যায়টা চলে আসে। তো আমি তোমাদের আজকে এই অধ্যায়টা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবং এই অধ্যায়টা অনেকেই তোমরা না বুঝে মুখস্থ করে ফেলো, কিন্তু আসলে না বোঝার কিছু নাই, এবং না বুঝে মুখস্থ করার মতো পেইন আমার মনে হয় যে পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। যা পড়বা বুঝে পড়বা, যা পড়বা একটু ভালোভাবে সেইটা অ্যানালাইসিস করতে পারলে, অ্যানালাইসিস করতে পারলে সেটা সারা জীবন মনে থাকবে এবং পড়তেও ভালো লাগে, আমি যেটা মনে করি। তো চলো শুরু করা যাক। তো আমরা আজকে পড়বো হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। প্রথম কথা হচ্ছে কোষ কি, এটা আমাদের প্রথম অধ্যায়ের পড়া। তো আমরা জানি যে কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক, ইউনিট অফ লিভিং বডি। আমরা বলতে পারি যে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং বডি ইজ কল্ড এ সেল। তাহলে এই যে কোষ, আমরা এটা একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি, যে এমন একটা বিল্ডিং অসংখ্য ইট দ্বারা তৈরি হয়, মানে ইট গুলা মিলে মিলে একটা ইট একটা ইটের উপর বসে 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 একটা পুরো বিল্ডিং, মস্ত একটা বিল্ডিং তৈরি করতে পারে। ঠিক আমাদের জীবদের ক্ষেত্রেও, সেটা হোক প্রাণীদেহ অথবা হোক উদ্ভিদ দেহ, উভয় ক্ষেত্রেই সাধারণত কোষগুলো মিলে, একটা কোষ আর একটা কোষ এভাবে মিলে মিলে প্রায় একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাথে দেখা যায় যে 10⁻14 বা 100 ট্রিলিয়ন কোষ একটা অ্যাডাল্ট মানুষের দেহে বিদ্যমান থাকে। তো এটা আমরা অনেক আগে থেকে জানি যে আমরা কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। তো আমরা যদি বলি যে আমাদের জীবনের একেবারে প্রথম পর্যায়ে আমরা ছিলাম একটি মাত্র কোষ, এবং সেই কোষটার নাম হচ্ছে জাইগোট। এই একটি মাত্র কোষ হতে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা থাকে 10⁻14 বা 100 ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন তারপর আসে ট্রিলিয়ন। এতগুলো কোষের সৃষ্টি হইল, এটা কেমনে সম্ভব? তো এই যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ একাধিক কোষে পরিণত হলো, যেটা পরবর্তীতে একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 100 ট্রিলিয়নের মতো। এই প্রক্রিয়ার নামই হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন প্রক্রিয়ায়, অর্থাৎ বিভাজন মানে কি, ভাগ হওয়া, ভাগ করা। কোষটা বিভাজিত হইতে হইতে, ভাগ হইতে হইতে, একটা জিনিসকে যদি আমরা একটা জিনিস যদি ভাগ করি একবার, তাহলে দুইটা হবে, 4টা 8টা 16টা এইভাবে। অর্থাৎ একটা জিনিস যখন ভাগ হইতে 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 অনবরত প্রতি সেকেন্ড মিনিটে হাজার হাজার কোষ বিভাজিত হচ্ছে আমাদের দেহে। কোষ বিভাজিত হইতে হইতে একজন প্রাপ্তবয়স্ক মানুষে দেখা যায় যে 100 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে আমরা যেটা জানবো কোষ বিভাজন সম্বন্ধে, প্রথমে আমরা যে ডেফিনেশনটা বলি, ডেফিনেশনটা হচ্ছে, আমি প্রথমে কিছু বেসিক কথা বলি, একটু শোনো মনোযোগ দিয়ে, তারপর আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবো। কোষ বিভাজন হচ্ছে যে একটি কোষের একাধিক কোষে পরিণত হওয়া। সেইটা মাইটোসিসের ক্ষেত্রে হয় 2টা, একবার বিভাজিত হইলে। মায়োসিসের ক্ষেত্রে হয় 4টা, অ্যামাইটোসিসের ক্ষেত্রে 2টা হয়। তো এটা আমরা পরে ধীরে ধীরে আসবো। তো আমরা তাহলে কি বললাম, যে কোষ বিভাজন হচ্ছে যে একটা কোষের একাধিক কোষে পরিণত হওয়া। ঠিক আছে। এবং আমরা জানি যে আমরা এককোষী আছি, বহুকোষী আছি, তাদের সবারই কি হয়, সংখ্যা বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধি হয়। এই সংখ্যা বৃদ্ধি এবং দৈহিক বৃদ্ধি সম্ভব শুধুমাত্র কোষ বিভাজনেরই ফলে। আর আমরা বললাম যে প্রাণীদের ক্ষেত্রে আমরা জীবনের প্রথম পর্যায়ে ছিলাম একটি মাত্র কোষ, সেটা ছিল জাইগোট, এবং জাইগোট থেকে একজন পূর্ণবয়স্ক মানুষের কোষ থেকে 100 ট্রিলিয়ন, এবং যেটা সম্ভব হয় শুধুমাত্র কোষ বিভাজনেরই ফলে। তো তাহলে আমরা চলো শুরু করি মেন যে পড়াটা। তো আমরা এখানে দেখো, এখানে আমরা যে লাইন বাই পড়ার চেষ্টা করি, দেখো লেখা আছে বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা পড়লাম যে একটা কোষ যখন বিভাজিত হয় তখনই কেবল কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, এবং সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোষের কি হয়, আকার আকৃতি অর্থাৎ দৈহিক বৃদ্ধিও ঘটে, বা একটা জীবের দৈহিক বৃদ্ধিও ঘটে। তবে দেখো, এককোষী জীবসমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়। তো আমরা জানি যে জীবজগৎ, আরডি সুইটটেকার 1969 মেবি, আরডি সুইটটেকারের মতে যে আমরা জানি যে পুরা জীবজগৎকে আমরা 5টা রাজ্যে ভাগ করতে পারি। সেই রাজ্যগুলো হচ্ছে যে মোনেরা, তারপরে আছে প্রোটিস্টা, তারপরে আছে ফানজাই, তারপরে আছে প্ল্যান্টি, তারপরে আছে অ্যানিমেলিয়া। এর মধ্যে প্রথম যে রাজ্যটা, অর্থাৎ আমরা যে রাজ্যটা বলতেছি, যে প্রথম রাজ্য হচ্ছে মোনেরা। এই মোনেরা রাজ্যের জীব হচ্ছে
প্রোক্যারিওটিক অ্যান্ড ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী এবং প্রাকেন্দ্রিক জীব। এবং মনে রাখবে যে জীবগুলো বিলং করে তারা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং বর্তমানে মাইক্রোপ্লাজমাও অ্যাড হয়েছে। তো যদি আমরা চিন্তা করব যে এককোষী জীব যারা আছে, সেই এককোষী জীবগুলা এদের দৈহিক বৃদ্ধি ঘটার কোনো সুযোগ, মানে কোষ বিভাজনের মাধ্যমে যে দৈহিক বৃদ্ধি ঘটবে সেই সুযোগটা নাই, তারা শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি করে থাকে। আর তারা একটা থেকে দুইটা হয়, এবং যখন একটা থেকে দুইটা হইলো তখন দুইটা আলাদা আলাদা জীবে পরিণত হয়ে গেল, দুইটা আলাদা আলাদা জীব হিসেবে আত্মপ্রকাশ করলো। তাহলে এই যে এখানে বলা হয়েছে যে এককোষী জীবসমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হচ্ছে। এবং আমরা মনে রাখবো কি বললাম, আমরা যেটা আমরা যদি সিকোয়েন্সিয়ালি যাই আমরা পড়বো, এটা আমরা ডিসিজ যখন যাবো তখন পড়বো। তারপরে বলে রাখি, মনে রাখবো অবশ্যই যে আমাদের জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়। একটা হচ্ছে যে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, এবং একটা হচ্ছে কি মিওসিস। তো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, তার মধ্যে অ্যামাইটোসিস এই কোষ বিভাজনটা হয় হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক জীবে, এককোষী এবং প্রোক্যারিওটিক জীবে। তো এটা আমরা যখন কোষ বিভাজনের অ্যামাইটোসিস প্রক্রিয়াটা পড়বো তখন ডিটেলস বলবো। তো এখানে খালি মনে রাখো যে এককোষী যে জীবগুলো আছে এদের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি সম্ভব। এদের ক্ষেত্রে আসলে কোষ বিভাজনের মাধ্যমে যে কোষের সংখ্যা বৃদ্ধি এবং দৈহিক বৃদ্ধি এই দুইটা একসাথে সম্ভব না, এটা দৈহিক বৃদ্ধি হইতে পারবে না। কারণ আমরা জানি যদি একসাথে 10টা কোষ একটা জীবদেহের মধ্যে থাকে তাহলে 10টা কোষের যে আয়তন, একটা কোষের আয়তন কখনোই ততটা হবে না। তো এদের ক্ষেত্রে সাধারণত একটা কোষ যখন বিভাজিত হয় দুইটা কোষে পরিণত হয় তখন দুইটা আলাদা স্বতন্ত্র জীবের সৃষ্টি হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, সংখ্যা বৃদ্ধিটা হয়। আমরা যে পরে দেখো লেখা হয়েছে কি যে বিশাল দেহি একটা বটগাছের সূচনা ঘটে একটি মাত্র কোষ জাইগোট মানে সাথে ডিম্বাশয়। আমরা যে কথাটা বললাম যে আমাদের প্রাণীদের ক্ষেত্রে বা জীব উদ্ভিদের ক্ষেত্রে এই কথাটা, জীবদের ক্ষেত্রে যে কোনো জীবের সৃষ্টি হয় একটা এককোষী জাইগোট হতে। এবং সেই জাইগোটটা কিভাবে তৈরি হয় যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখো আমি যদি এখানে ড্র করার চেষ্টা করি তাহলে দেখো এখানে এই যে মাথা থেকে আসে হচ্ছে ওভাম, মাথা থেকে কি আসে, ওভাম। এই যে ওভামে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটাও একটা কোষ। ওভাম মানে হচ্ছে ডিম। একটা কথা মনে রাখতে পারো তোমরা যে জীবজগতের বা পৃথিবীর সবচেয়ে বড় যে কোষগুলো আছে তার মধ্যে ডিম অন্যতম। এবং উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, এবং এটা হচ্ছে একটা মাত্র কোষ। পৃথিবীতে এমনও কোষ আছে যেগুলো মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া মানে ম্যাক্সিমাম, এমন মানে ম্যাক্সিমাম কোষগুলাই আমরা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখতে পাই না। যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কোনটি, তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার হবে, এটা প্রথমত আছেও যে উট পাখির ডিম বিশাল বড় হয়। এবং এটা আমরা দেখছি আমাদের স্যারেরা এটা আমাদের যে উট পাখির ডিম, উট পাখি বা অস্ট্রিচ, এইটা আমাদের যে ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের অস্ট্রিচ আছে, এবং সেইখানে একবার আমাদের যে স্যার গবেষণা করেন তিনি একটা ডিম কালেকশন করছিলেন, প্রায় 1.5 কেজির মতো একটা ডিম, বিশাল ডিম। এবং এই ডিম কিন্তু একটি মাত্র কোষ। হ্যাঁ, বা যে কোনো তোমরা চিন্তা করতে পারো হাঁস মুরগির ডিম, এগুলো কিন্তু সাইজ দেখবে সবসময় বড় হয়, এবং এগুলো একটি মাত্র কোষ। এই কোষের মধ্যে দেখো এখানে আমি দেখাইছি নিউক্লিয়াস আর প্রাণী কোষ, সেই জন্য এখানে থাকে প্লাজমা মেমব্রেন। তো আমরা এখান থেকে একটা তথ্য মনে রাখতে পারি যে ডিম বা যে কোনো ধরনের ডিমেরই ছোট ছোট ডিমগুলোকে আমরা বলি ডিম্বাণু। এই ডিম্বাণু বা ডিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আবার উট পাখির ডিম। তো যাই হোক, তো মাথা থেকে আসে হচ্ছে ডিম্বাণু, আর প্লাস দিলাম আমি ধরো, আর পিতা থেকে আসে হচ্ছে কি স্পার্ম বা যেটা বলি শুক্রাণু। তো স্পার্ম এর ক্ষেত্রে একটা হেড থাকে নর্মালি, আর একটা থাকে হচ্ছে তোমার টেইল, এবং এরও নিউক্লিয়াস থাকে, এইটাও একটা মাত্র কোষ। এবং যখন মা থেকে আসলো ওভাম এবং পিতা থেকে আসলো হচ্ছে স্পার্ম, এবং এই দুটো যখন ফিউশন ঘটে, অর্থাৎ মূলত এই দুটো যখন মিলিত হয়, হ্যাঁ, তো মিলিত হইলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে একটা মাত্র কোষ গঠিত হয়। অর্থাৎ এখানে মূলত ফিউশনটা ঘটে হচ্ছে এই যে ওভামে যে নিউক্লিয়াসটা আছে আর যে স্পামে যে নিউক্লিয়াসটা আছে, এই দুইটা নিউক্লিয়াস এখানে মিলিত হয়। এটা ধরলাম ওভামের নিউক্লিয়াস, এটার সাথে ফিউশন ঘটবে কার, স্পাম নিউক্লিয়াস, মানে একটা মাত্র কোষ তৈরি করলো। এই যে কোষটা, এই কোষটা আমাদের জাইগোট। আমরা সবাই, আমরা যত জীব আছি পৃথিবীতে, আমাদের যারা যৌন জনন হয় তাদের ক্ষেত্রে জীবনের একেবারে প্রথম পর্যায়ে আমরা এরকম একটা মাত্র কি ছিলাম, জাইগোট ছিলাম। এবং এই জাইগোটে দেখো এটা আমরা ধীরে ধীরে পড়বো, এই যে জনন কোষগুলো, এগুলো আমরা এদেরকে আমরা বলি জনন কোষ। এটা হচ্ছে পুংজনন কোষ, সরি এটা হচ্ছে স্ত্রী জনন কোষ, এটা হচ্ছে পুংজনন কোষ, এটা হচ্ছে স্পাম, এটা হচ্ছে ওভাম। তো এই যে নিউক্লিয়াস এখানে থেকে 23টি ক্রোমোজোম, আবার যে ওভাম এর যে নিউক্লিয়াস এখানে থেকে 23টি ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম মিলে আবার হয়ে যায় এখানে 46টা ক্রোমোজোম। এবং এইখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটার ফলে আমাদের দেহের সংখ্যা বৃদ্ধি এবং দৈহিক বৃদ্ধি হয়। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের জীবনের একেবারে সূচনা করা যায় আমরা এইরকম একটা ছোট্ট একটা কোষ ছিলাম, মানে এটা মাইক্রোস্কোপের সাহায্যে ছাড়া দেখা যাবে না।
এই একটা কোষ হইতে একজন, আমরা যখন আমাদের মানসিকতা যে চিন্তা করি, যেটা পূর্ণবয়স্ক মানুষে আমরা এত বড় হয়েছি, প্লাস এখানে কোষের সংখ্যা হিসাব করলে দেখা যায় যে মোটামুটি 100 ট্রিলিয়ন কোষ চলে আসতেছে। তাহলে এটা কেমনে সম্ভব? আমরা যদি বলি যে এই যে এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আমরা পুরো একটা মানুষ তৈরি হয়ে যাচ্ছি, তাই না? আমরা পুরো একটা মানুষ তৈরি হয়ে যাচ্ছি। আসলে ল্যাপটপে ক্লাস নেওয়া খুবই কঠিন, ড্রয়িং করা খুব কঠিন। এই যে পুরো একটা ধরলাম যে এটা একটা অ্যানিমেল বা প্রাণী, একটা মানুষ। তাহলে এই যে একটা মতো জায়গা করতে এটা পুরো একটা মানুষ তৈরি হয়ে গেলাম একটা মাত্র কোষ থেকে। এদের অ্যাডাল্ট মানুষের কোষের সংখ্যা থাকে 100 ট্রিলিয়ন। এটা শুধুমাত্র সম্ভব হয় এই যে প্রসেসটার নাম, এই প্রসেসটার নাম আমরা বলতে পারি সেল ডিভিশন বা কোষ বিভাজন। যাই হোক, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আমি তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা তাহলে এখানে কি দেখলাম যে গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণী, আর তেমনি কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। এগুলো বেসিক কথা, এগুলো তোমরা জানো। তারপর দেখো, এককোষী নিষিক্ত ডিম্বাণু হতে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের সমান একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। এই কথা আমি বললাম একটু আগে। এখান থেকে আমরা যেটা দেখবো যে দেখো, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তাহলে আমরা বললাম ওই যে যে প্রক্রিয়ায় জীবকোষের, আমাদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে যাতে যৌন জনন ঘটে তাদের ক্ষেত্রে কি হয়, জাইগোট। এই একটা মাত্র কোষ বিভক্তির মাধ্যমে দুইটা, ধীরে ধীরে চারটা, আটটা, এইভাবে ধীরে ধীরে একসময় পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা বলছি 100 ট্রিলিয়ন। তো এই ক্ষেত্রে দেখো যে কথা বলা হয়েছে যে যে প্রক্রিয়া জীবদের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি, তো আমরা জানি যে যদি মাইটোসিস কোষ বিভাজন হয় সেক্ষেত্রে একবার যদি একটা কোষ বিভাজিত হয় তাহলে সেখানে একটা থেকে দুইটা কোষ হয়। এবং মিওসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে একবার যদি মিওসিস কোষ বিভাজন সম্পূর্ণ হয় তাহলে একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরা ডেফিনেশনটাকে ফুলফিল করা মাইটোসিস এবং মিওসিস এই দুইটা ক্ষেত্রে বলছি যে প্রক্রিয়া জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি, মাইটোসিসের ক্ষেত্রে, অথবা চারটে যেটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে, তাকে আমরা কোষ বিভাজন বলি। তো আমরা নর্মালি চিন্তা করতে পারি, ধরো যে এই যে কোষ, হ্যাঁ, এটা হচ্ছে কোষের প্লাজমা মেমব্রেন, এটা ধরলাম হচ্ছে আমরা নিউক্লিয়াস। এবং যদি উদ্ভিদ কোষ হয় তাহলে পাশে বাহিরে একবার সবার বাইরে একটা কি থাকে, কোষ প্রাচীর থাকে। তো এই কোষটা কি হয়, এই কোষটা তোমার বিভাজিত হয়, এই ধরলাম যে এই যে নিউক্লিয়াস দিয়ে এটা মধ্য বরাবর কি আছে, বিভাজিত হয়ে যায়। হইলে দেখো এই কোষটা যদি ভাগ হয়ে যায়, বিভাজিত মানে ভাগ হয়ে যায়, তাহলে এখানে একটা থেকে তোমার এরকম ভাগ হয়ে গেলে এইখানে আর একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, মানে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, হয় একটা কোষে দুইটা কোষের সৃষ্টি হয়। এইভাবে যে দুইটা কোষ সৃষ্টি হইলো, এই দুইটা কোষ আবার এই কোষটা আবার ভাগ হবে, হ্যাঁ, এই আবার দুইটা কোষ সৃষ্টি করবে, এই আবার দুইটা কোষ, মানে দুইটা থেকে আবার চারটা কোষ হবে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে চলতে থাকবে। চলতে চলতে এক সময় দেখা যায় যে পূর্ণাঙ্গ, বললাম যে একজন মানুষের দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। এই তথ্যটি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে যে কোনো সময়। তো আমরা তারপরে যে জিনিসটা একটু চিন্তা করব সেটা হচ্ছে যে, তাহলে আমরা এটা বুঝলাম, তাই না? এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা কোষ বিভাজন কাকে বলে সে সংখ্যাটা আমরা দেখলাম যে কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ একাধিক কোষে পরিণত হয়। মাইটোসিসের ক্ষেত্রে দুইটা, মিওসিসের ক্ষেত্রে চারটা। সব কথা না বাড়াই, একটু শর্টকাটে করার চেষ্টা করি। তারপরে দেখো, আমরা একটু আগে আঁকাইলাম যে চিত্রটা, সেটা দেখো আবার মিশাইছি, যে এই যে যে কোষটা বিভাজিত হবে, ধরলাম যে জাইগোট, জাইগোটটা বিভাজিত হয়ে, সেই জাইগোটের বিভাজনকে আমরা ক্লিভেজ বলি। সাধারণত মাইটোসিস প্রক্রিয়া জাইগোটে বিভাজিত হয় এবং জাইগোটের এই মাইটোসিসটাকে আমরা বলি ক্লিভেজ। তো জাইগোটে যখন ক্লিভেজ ঘটে, মাইটোসিস ঘটে, তখন জাইগোটটা বিভাজিত হয়, তৈরি করলো কি, একটা থেকে দুইটা কোষ। একটা থেকে কয়টা কোষ তৈরি করলো, দুইটা কোষ। তাহলে এইখানে দেখো যে কোষটা বিভাজিত হয়, এটা শুধুমাত্র যে জাইগোট হবে তা না, পরবর্তীতে যখন জাইগোট থেকে এই কোষগুলো আবার একসময় মাতৃকোষ হিসেবে কাজ করতে পারবে। তো আমি ধর বলি আগে, শোনো সুন্দর করে। যে কোষটা দেখো বিভাজিত হইলো, সেই কোষটা আমরা বলতেছি মাদার সেল বা মাতৃকোষ। এবং এই কোষটা বিভাজিত হওয়ার ফলে যে দুইটি নতুন কোষ তৈরি হইল তাদেরকে আমরা বলি অপত্য কোষ। অপত্য কথার অর্থ হচ্ছে সন্তান। এবং ইংলিশে যখন আমরা বলি তখন এটা আমরা বলি মাদার সেল, এবং এগুলোকে আমরা বলি ডটার সেল। এগুলো কখনোই আমরা সন সেল বলি না, কিন্তু বাংলাতে বলছি সন্তান। তো সন্তান তো ছিল হইতে পারে, কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে যে এই যে কোষগুলো তৈরি হয়েছে, অপত্য কোষগুলা, এই কোষগুলো আবার একসময় পুষ্টি গ্রহণের মাধ্যমে, হ্যাঁ, কিছুদিন পরে এগুলো আবার পুষ্টি গ্রহণ করে এইগুলো আবার এক সময় কি হয়, মাদার সেল হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ এগুলো আবার মাতৃকোষে পরিণত হয়। এগুলো আবার কিসে পরিণত হয় বললাম, এগুলো আবার কিসে পরিণত হয়, এগুলো আবার তৈরি পরিণত হয়েছে তোমার মাতৃকোষে। এবং যখন এরা আবার মাতৃকোষে পরিণত হবে পুষ্টি গ্রহণ করার ফলে, তখন এরা আবার সন্তান জন্ম দিতে পারবে, অর্থাৎ এর আবার বিভাজিত হতে পারবে, অর্থাৎ বিভাজিত হয়ে এরা আবার দুইটা অপত্য কোষ সৃষ্টি করতে পারবে। তো মেইন কথা হচ্ছে এখানে আমরা যেটা বললাম যে যে কোষটা
বিভাজিত হচ্ছে, তো এই ক্ষেত্রে সেই কোষটাকে আমরা বলছি হচ্ছে কি মাতৃকোষ বা মাদার সেল। এবং কোষ বিভাজনের ফলে যে দুইটা কোষ তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে, তো আগে আমরা বলতেছি অপত্য কোষ বা ডটার সেল। এবং অপত্য কথাটা হচ্ছে সন্তান, এবং ডটার সেল বলতেছি, সন সেল বলতেছি না, কারণ এই অপত্য কোষগুলো আবার এক সময় কিছুদিন পর পুষ্টি গ্রহণের মাধ্যমে মাতৃকোষ হিসেবে কাজ করতে পারবে এবং তারা আবার বিভাজিত হতে পারবে, বিভাজিত হয়ে আবার নতুন করে তারা অপত্য কোষে জন্ম দিতে পারবে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে ওগুলাকে ডটার সেল বলি, সন সেল বলি না। তাহলে এটা হচ্ছে এখানকার মেন থিম। আমরা বুঝলাম যে মাতৃকোষ মাদার সেল কাকে বলে এবং ডটার সেল কাকে বলে। যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা মাদার সেল, এবং যে কোষটি বিভাজনের ফলে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলি ডটার সেল বা অপত্য কোষ। এবং অপত্য কথা হচ্ছে সন্তান। এবং একসময় অপত্য কোষগুলো বা যে ডটার সেলগুলো পুষ্টি গ্রহণের মাধ্যমে মাদার সেল হিসেবে কাজ করতে পারে এবং তারা বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে আবার দুইটা অথবা চারটা কোষের সৃষ্টি করতে পারে। মাইটোসিসের ক্ষেত্রে দুইটা, মিয়োসিসের ক্ষেত্রে একবার যদি কোষ বিভাজিত হয় তাহলে চারটা কোষের সৃষ্টি হয়। তো যাই হোক, এই পয়েন্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কোষের যে ডেফিনেশন সেই জিনিসটা দেখলাম, তারপরে আমরা কোষ বিভাজনের যে ডেফিনেশন সেই জিনিসটা দেখলাম, এবং মাদার সেল বা মাতৃকোষ এবং অপত্য কোষ ডটার সেল এই বিষয়টা দেখলাম। তারপরে এইখানে কোষ বিভাজন যেখানে কথা বলছে কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বললেন রুডলফ ভিরশো, ইনি এই কথাটা বলছেন। আসলে কোষ থেকে কোষ সৃষ্টি হয়, তাই না? মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়, উদ্ভিদ থেকে তো মানুষ সৃষ্টি হতে পারে না, উদ্ভিদ থেকে উদ্ভিদ সৃষ্টি হয়। এগুলো কমন বিষয়, তোমাদের জানা উচিত। তারপরে দেখো আমাদের জীব জগতে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, এবং একটা হচ্ছে কি মায়োসিস বা মিওসিস। তো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে তোমার মিওসিস। তো অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, এবং মায়োসিসকে রাসায়নিক কোষ বিভাজন বা রিডাকশনাল ডিভিশন, আর অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বা বাইনারি ফিশন বলা যায়। তো আমরা ধীরে ধীরে এগুলো দেখবো। তাহলে আমরা বললাম যে কি জীব জগতে আমরা তিন ধরনের কোষ বিভাজন দেখতে পাই, একটা মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো তার মধ্যে আমরা শুরু করে দেখো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা ডাইরেক্ট সেল ডিভিশন। তো এটা আমি শুরু করার আগে কিছু বেসিক কথা বলে নিই, তারপর আমরা লাইন বাই লাইন করার চেষ্টা করবো। তো অ্যামাইটোসিসের প্রত্যক্ষ কোষ বিভাজন আসলে কিছুই না। অ্যামাইটোসিসের প্রত্যক্ষ কোষ বিভাজন প্রথমে আমাদের জানতে হবে এটা আসলে কোথায় হয়। এটা সাধারণত হয় নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে। নিম্ন শ্রেণী বলতে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে, এই একটা টিক যদি বলি তাহলে তোমরা সারা জীবন আর ভুল হবে না, যে এককোষী এবং প্রোক্যারিওটিক জীবে, মানে এককোষী এবং, তাহলে আমরা কি বললাম দেখো, তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ যে কোষ বিভাজন, সেটা হয় কোথায়, সেটা হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক জীবে। এই কথাটা আমরা মনে রাখবো। হুম। তো এককোষী এবং প্রোক্যারিওটিক জীবে আমাদের অ্যামাইটোসিস ও প্রত্যক্ষ কোষ বিভাজন হয়। তাহলে আমরা যদি চিন্তা করি কোথায় হয়, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং জীবে, যেগুলো হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক। তো এককোষী এবং প্রোক্যারিওটিক জীব বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা আমরা জানি যে আর.এ. হুইটেকার 1969 মেবি এর মতে তিনি পুরা জীবজগৎটাকে 5টা রাজ্যে ভাগ করছেন, এবং এই 5টা রাজ্যের মধ্যে প্রথম যে রাজ্যটা প্রথম রাজ্য তার নাম হচ্ছে মোনেরা। এবং এই মোনেরা যে জীবগুলো আছে তারা প্রায় হচ্ছে যে প্রাকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, যাদের নিউক্লিয়াস সুসংগঠিত নয় এবং তারা হচ্ছে কি এককোষী। তো মোনেরা যে জীবগুলো আছে তার মধ্যে পড়ে হচ্ছে ইনক্লুড হয় ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এবং বর্তমানে মাইক্রোপ্লাজম ইনক্লুড হয়েছে। তো এই যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া যে জীবগুলো আছে এরা হচ্ছে এককোষী এবং প্রাকেন্দ্রিক। তারপরে মোনেরার পরে যে রাজ্যটা আসে তার নাম হচ্ছে প্রোটিস্টা। তো প্রতিষ্ঠা রাজ্যের যে জীবগুলো এর মধ্যে থাকে প্রোটোজোয়া থাকে, কিছু প্রোটোজোয়ান্স, আর কিছু শৈবাল বা অ্যালগিও থাকে। তো প্রোটোজোয়ান গুলো যেটা আছে এর মধ্যে, সেই প্রোটোজোয়ান গুলা অবশ্যই প্রোটোজোয়ান হইতে হলে তাকে এককোষী হইতেই হবে। প্রোটোজোয়া সবসময় হয় ইউনিসেলুলার। এবং ফানজাই রাজ্য, তারপর 3 নম্বর রাজ্য। তো ফানজাই রাজ্যে যে জীবগুলো থাকে, সেই ফানজাই রাজ্যের জীবগুলো এককোষী হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, সরি ইউনিসেলুলার হতে পারে, অথবা বহুকোষী হতে পারে। অর্থাৎ এটা হচ্ছে কমন। তাহলে আমরা যদি চিন্তা করি যে প্রথম যে রাজ্যটা আছে, সে প্রথম
যে রাজ্য 1 নম্বর রাজ্য সেটা হচ্ছে মনেরা। তাহলে এই মনে রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। 2 নম্বর যে রাজ্য আর এই সুইটারের মধ্যে সেটা আমরা কি বলতেছি, সেটা আমরা বলতেছি প্রোটিস্টা। এবং প্রোটিস্টার মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা আছে প্রোটোজোন আর একটা আছে তোমার হচ্ছে কি বললাম অ্যালগি। তো প্রোটোজোনগুলো অবশ্যই ইউনিসেলুলার এককোষী, কিন্তু তারা প্রাককেন্দ্রিক নাও হইতে পারে। কিন্তু ওই যে মনে রাজ্যে যে জীব ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া অবশ্যই এককোষী এবং প্রাককেন্দ্রিক। আর 3 নম্বর যে রাজ্যটা আছে সেটা হচ্ছে যে ফানজাই। এই ফানজাই রাজ্যের জীবগুলা এখান থেকে তোমার হচ্ছে যে এরপর আসে 4 নম্বরে আসে প্ল্যান্টি, 5 নম্বরে আসে হচ্ছে অ্যানিমিলিয়া। তো এই ফানজাই রাজ্যের জীবগুলা মাঝামাঝি পড়ে, অর্থাৎ এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। তো কিছু কিছু এককোষী আছে, কিছু কিছু আছে বহুকোষী। যেমন ইস্ট, এটা একটা এককোষী ছত্রাক। যাই হোক, তাই আমি বলছি যে আমাটিসিস কোথায় হয়, তুমি মনে রাখবে হচ্ছে এককোষী জীবে হয়, এবং আরেকটা মনে হতে পারো প্রাকৃতিক জীবও হয়, এককোষী এবং প্রাকৃতিক জীবে। তো সেই হিসেবে আমরা বলতে পারবো যে এই যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই প্রোটোজোন গুলো আছে তার মধ্যে আমরা বলি যদি একটা উদাহরণ তোমাদের বলে দেওয়া আছে অ্যামিবা। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে ফানজাই, এবং এককোষী একটা ফানজাই নাম হচ্ছে কি ইস্ট। তাহলে এই কয়েকটা উদাহরণ তোমাদের বই দেওয়া আছে, এবং এই একটা উদাহরণ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়, কোথায় হয়, এই বিষয়টা নিয়ে তোমাদের আর হচ্ছে কি কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা বললাম যে এককোষী এবং প্রাককেন্দ্রিক জীবে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। তারপরে সেকেন্ডলি আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আসলে কাকে বলে। তাহলে আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে 2টা কোষে পরিণত হয়, এবং খুব নিউক্লিয়াসটা সরাসরি এক্ষেত্রে বিভক্ত হয়, বিভক্ত একটা কোষে 2টি কোষ সৃষ্টি করে, এবং খুব কম সময় প্রয়োজন হয়, এবং নিম্ন শ্রেণীতে এই কোষ বিভাজনটা হয়ে থাকে। তো চলো আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। দেখো লেখা আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে দেখো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, অর্থাৎ এই কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার জন্য কোনো ধাপ আমরা একটু পুরো মাইটোসিস, মিওসিস, সেখানে দেখবো যে অনেকগুলো ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। কিন্তু এই কোষ বিভাজনে এই ধরনের কোনো ধাপ নাই, ডাইরেক্ট খুব অল্প সময়ের মধ্যে, অনেক অনেক কম সময়ের মধ্যে একটা কোষ একাধিক কোষে পরিণত হয়ে যায়, এবং কোনো জটিল মাধ্যমিক ধাপ ছাড়াই এই কোষ বিভাজন হয় বলে আমরা এই কোষ বিভাজনটাকে প্রত্যক্ষ বা যেটা আমরা ডাইরেক্ট সেল ডিভিশন এটা আমরা বলতে পারি। তাহলে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে, কারণ এই কোষ বিভাজন হইতে মধ্যবর্তী কোনো জটিল ধাপের পর্যায় বা জটিল ধাপ বা পর্যায়ের কোনো কি প্রয়োজন হয় না। তো এই কোষ বিভাজন প্রক্রিয়াটা যদি আমরা একটু বলি তোমাকে, তাহলে আমরা কোথায় হয় জানলাম, কোষ বিভাজনটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হচ্ছে এটাও জানলাম। এবং এই প্রসেসটা যদি আমরা একটু দেখি, খুব ইজি একটা প্রসেস। প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে যে প্রথমে যে ডটার সেল থাকে, চিন্তা করি আমরা যদি, তো ডটার সেলটা কি হয় যে নিউট্রিশন গ্রহণের মাধ্যমে সে ডটার সেলটা মাতৃকোষে পরিণত হয়, সে আকারে বড় হয়, তার নিউক্লিয়াসটাও আকারে বৃদ্ধি পায়, এবং তার সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পায় কোষের মাঝখানে। তো প্রথম কথা হচ্ছে যে প্রথমে সাইজে কিছুটা বড় হয়, কে, যেটা হচ্ছে তোমার যে ডটার সেল থাকে সেটা সাইজে কিছুটা বড় হয় এবং সেটা মাতৃকোষে পরিণত হয়। 2 নম্বর কথা হচ্ছে মাঝখানে খাঁজের মতো সৃষ্টি হয়, এই যে দেখো খাঁজের মতো সৃষ্টি হয়। 3 নম্বর কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা যে থাকে সেই নিউক্লিয়াসটা লম্বাটে হয়, কেমন হয়, লম্বাটে হয়, এবং তখন নিউক্লিয়াসটাকে ডাম্বেল আকৃতির লাগে। তখন নিউক্লিয়াসটা কেমন লাগে, ডাম্বেল আকৃতির লাগে। 4 নম্বর কথা হচ্ছে এই ডাম্বেল আকৃতির নিউক্লিয়াসটা একসময় ধীরে ধীরে ভিতর দিকে ঢুকে যায় এবং 2টা নিউক্লিয়াস তৈরি করে, উপর দিকে একটা নিচের দিকে একটা। তারপরে যে প্লাজমা মেমব্রেন, যেটা তুমি চিন্তা করতে পারো, বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল থাকে, এই সেল ওয়ালের ভিতরে ঢুকে যায় একটা থেকে 2টা কোষের সৃষ্টি হয়। খুব ইজি, এবং তোমরা এটা আগেও পড়ছো, এবং এটা লেস ইম্পর্টেন্ট তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। তো আমি জাস্ট দেখাইলাম, তারপর একবার বলি, শোনো, শুনলে মনে থাকবে। যে প্রথমে যেটা হয় যে প্রথমে ডটার সেলটা মাতৃকোষে পরিণত হয়, সেজন্য সাইজ এক্সট্রা কি হয়, বড় হয়। এর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা কি হয়, লম্বাটে হয়, এবং নিউক্লিয়াসটা তখন ডাম্বল আকৃতি দেখায়। তারপরে যেটা প্লাজমা মেমব্রেন, বা আমরা যে কোষ ঝিল্লি যেটা বলতেছি, বা উদ্ভিদ কোষে যদি হয় সেটা, বা ব্যাকটেরিয়া সেল যেটা হয়, সেখানে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালটা ভিতর দিকে ঢুকে যায় এবং মাঝখানে খাঁজের সৃষ্টি করে। ধীরে ধীরে এই খাঁজটা ভিতরে ঢুকে যেতে থাকে, এবং নিউক্লিয়াসের যে খাঁজটা এটা ভিতরে ঢুকে যেতে থাকে। তারপরে এইখান থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়, এবং 2টা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে এই যে প্লাজমা মেমব্রেন যেটা আছে সেই প্লাজমা মেমব্রেনও মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যায়, এবং একটা কোষে 2টি কোষের সৃষ্টি হয়। খুব ইজি একটা পদ্ধতি, এবং লেস ইম্পর্টেন্ট জন্য আমি এটা গুরুত্ব দিলাম না। তাহলে এইটা জাস্ট একটু মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস কোষ প্রক্রিয়া। এখানে দেখো যে প্রক্রিয়াটাতে যেটা বলা হয়েছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষীয় বিভাজন ঘটে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এবং এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দ্বি অংশে কি হয়, ভাগ হয়ে যায়। এবং এখানে উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো কত ইস্ট আমরা বলছি যেটা হচ্ছে এককোষী ছত্রাক, যে অ্যামিবা, এটা হচ্ছে এককোষী একটা প্রোটোজোয়া।
প্রভৃতি এককোষী জীবে এই প্রকার কোষ বিভাজন দেখা যায়। এবং ব্যাকটেরিয়া যে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কতটা অ্যামাইটোসিস, ব্যাকটেরিয়া যে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন আমরা বলি, এটা অ্যামাইটোসিসই বলা যায়, এটা অ্যামাইটোসিসের মতোই। তো অ্যামাইটোসিস প্রোগ্রাম চিন্তা করলাম ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ময়ূরাজের জীব, তারপরে যেটা অ্যামিবা যেটা পরিষ্ট রাজ্যের জীব প্রোটোজোয়া, আর ইস্ট যেটা হচ্ছে ফাঞ্জাই রাজ্যের একটা এককোষী ছত্রাক। এই জীবগুলোতে আমাদের হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় এবং খুব ইজি একটা প্রসেস, তোমরা এটা পড়লে বুঝতে পারবা, বই প্রকারে প্রায় সমার্থক। আচ্ছা, তারপরে এখানে অ্যামাইটোসিস পুরো তাৎপর্য বলছে, দেখলে পড়ে নিবা, খুব ইজি। তারপরে আমরা যে মেন যে জিনিসটাতে যাবো সেটা হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। তো আমরা জানি যে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, হ্যাঁ, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন আসলে আমরা যদি প্রথমে সংজ্ঞাটা পড়ি, তাহলে হচ্ছে যে দেখো এখানে যদি আমরা পড়ি, প্রথমে দেখো প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। মাইটোসিস আসলে এভাবে ল্যাপটপে ক্লাস নেওয়াটা খুব কঠিন, যদি এটা বোর্ড আর উম, মানে খাতা কলমে বা যদি বোর্ডে ক্লাস না যাইতো তাহলে খুবই একটা ইজি হইতো। এবং এই ল্যাপটপে এইভাবে আসলে বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন, এবং তো যাই হোক, তার চেষ্টা করে দেখা যাক। দেখো মাইটোসিস বা সমীকরণের যে কোষ বিভাজনটা আছে, তো আমি প্রথমে কিছু কথা বলি, আগে শোনো। আসলে লাইন বাই লাইন পড়ার চাইতে যদি একটা জিনিস সুন্দর করে বোর্ডে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে জিনিসটা আসলে খুব কম সময়ের মধ্যে বেশি কভার করা যায়। তারপরে দেখা যাক যতটুকু কভার করা যায়। তো আমি প্রথমে বলি যে মাইটোসিস বা সমীকরণের কোষ বিভাজন, এটা আসলে ডেফিনেশনটা কি। তো এটা হচ্ছে যে যত প্রকৃত কোষ আছে, অর্থাৎ প্রকৃত যত জীব আছে, আমরা যে চিন্তা করি মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই পাই, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাকে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এইটা হচ্ছে মেন সংজ্ঞা বা ডেফিনেশন। কিভাবে হইলো প্রসেসটা আমি তোমাকে বলবো। তো আমরা আবার সিরিয়াল অনুযায়ী যাই। তো আমরা প্রথমে শুনি যে আসলে মাইটোসিস কোষ বিভাজনটা হয় কোথায়। তো মনে রাখবা যে মাইটোসিস কোষ বিভাজন এইটা হয় হচ্ছে দেহকোষে, সকল প্রকৃত জীবের দেহকোষে হয়। হ্যাঁ, তো আমরা যদি আরেকটু বার দেখি প্রথমাদের পড়া, আশা করি তোমরা জানো। তো আমি প্রথমে বলছি যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াস সুগঠিত না সুগঠিত নয়, তার উপর ভিত্তি করে একটা কোষকে, একটা জীবকোষকে দুটো ভাগ করা যায়। একটা আমরা যে চিন্তা করি, একটাকে বলা হয়েছে তোমার যেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক কোষ, হ্যাঁ, যেখানে নিউক্লিয়াসটা সুসংগঠিত থাকে, নিউক্লিয়াসের চারটা অংশ সেটা সব থাকে। আর দুই নম্বর বলা হয় প্রোক্যারিওটিক সেল বা প্রাককেন্দ্রিক কোষ, যেটা আমরা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে এটা কার উপর, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা একটা কোষকে দুই ভাগ করতে পারি। আর একটা বেস বা ভিত্তির উপর মানে বেস বা ভিত্তির উপর নির্ভর করে আমরা একটা কোষকে দুই ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে সেই বেস বা ভিত্তিটা হচ্ছে যে কাজের ধরন, অর্থাৎ সে কোষগুলা কি কাজ করে দেহের মধ্যে বা জীব দেহে, তার উপর ভিত্তি করে আমরা একটা কোষকে দুইটা ভাগ করতে পারি। সেই কাজের ধরনের ভিত্তি করে আমরা একটা কোষে ভাগ করতে পারি দেহকোষ, যেটা একটা জীব দেহের বডি বা দেহ গঠন করে। আর দুই নম্বর আমরা বলতে পারি জনন কোষ, যে জনন কোষটা যেটা আছে, সেই জনন কোষটা হচ্ছে তোমার ওই জীব দেহের জননে অংশগ্রহণ করে। অর্থাৎ জনন কোষ আবার দুই ধরনের হতে পারে। আর জনন কোষ আগে যে নর্মালি বলি, জনন কোষ আসলে কি, জনন কোষ হলো দুইটা, একটা শুক্রাণু ডিম্বাণু, দুই ধরনের, একটা শুক্রাণু এবং ডিম্বাণু। আর বাদ বাকি যা আছে সব হচ্ছে দেহকোষ। তো আমরা কোষের যে ক্লাসিফিকেশন সেটা দেখলাম, যে কাজের উপর ভিত্তি করে কোষের দুই প্রকার। একটা হচ্ছে কি কোষ বললাম, দেহকোষ, যেটা একটা জীবের দেহ গঠন করে এবং জননে অংশগ্রহণ করে জীবের যে কোষগুলা, এবং সেটা দুইটা কোষ, শুক্রাণু ডিম্বাণু, দুইটা না দুই ধরনের কোষ। ফিমেলের ক্ষেত্রে থাকে ডিম্বাণু এবং আমাদের মেল তাদের ক্ষেত্রে থাকে শুক্রাণু, এদেরকে বলে জনন কোষ। তার কাজের উপর ভিত্তি করে এই দুই ধরনের কোষ আমরা পাওয়া যায়। তাহলে এই যে দেহকোষ, যেটা একটা জীবের বডি তৈরি করে বা দেহ গঠন করে, সেই দেহকোষগুলা সাধারণত মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং দৈহিক বৃদ্ধি ঘটাতে থাকে। এবং এই যে জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু, এই জনন কোষ তৈরি হওয়ার যে প্রসেসটা, এটাও মূলত দেহকোষ। তো সেখানে মিওসিস হয়। তো আমরা নর্মালি এখানে যেটা জানবো ওটা আমরা ধীরে ধীরে যাবো, যখন মিওসিস করবো তখন, যে দৈহিক বৃদ্ধি অর্থাৎ দেহকোষে, দেহকোষে আমরা যেটা ইংলিশে বলি সোমাটিক সেল, সেই সোমাটিক সেলে হয় তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এই কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা দুই ধরনের কোষ দেখলাম। আর এখানে আমরা যে দেখছিলাম যে প্রাকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক কোষ, সেটা হচ্ছে যে কোষের নিউক্লিয়াস গঠনের উপর ভিত্তি করে। তো আমরা তাহলে কি বললাম, যে এই যে মাইটোসিস কোষ বিভাজন, এইটা কোথায় হয়, মাইটোসিস কোষ বিভাজন হয় হচ্ছে জীবের সোমাটিক সেল বা দেহকোষ।
হ্যাঁ, সোমাটিক সেল। দেহকোষকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় সোমাটিক সেল বা দেহকোষে। আচ্ছা, তাহলে কোথায় হ্যাঁ জানলাম, সংজ্ঞার ডেফিনেশনটাও জানলাম। এখন আমরা যে প্রসেসটা একটু দেখার চেষ্টা করি, তাহলে ওই যে প্রসেসটা আমি একটু আগে তোমাদের দেখাই, তারপরে আমি এটা সম্পূর্ণ পড়াবো। সে প্রসেসটা দেখো। প্রসেস দেখার আগে আমাদের একটু কোষ সম্বন্ধে একটু বেসিক ধারণা লাভ করতে হবে। যদি আমি একটা নর্মাল একটা কোষের চিত্র দেখাই, দেখো এইকে বললাম যে, ধরে নিলাম যে এটা একটা কোনো একটা কোষের সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেন। তোমরা জানো যে উদ্ভিদ কোষ যদি হয় তাহলে সবার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে একটা সেল ওয়াল, আর যদি প্রাণী কোষ হয় সবার বাইরের অংশটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। ধরো আমার কোষে একটা প্রাণকেন্দ্র আছে, সেটা হচ্ছে আমরা বললাম যে এইটা হচ্ছে সেই কোষের প্রাণকেন্দ্র, একটা নিউক্লিয়াস। তাহলে একটা কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মাঝখানে থাকে হচ্ছে তোমার কি বললাম, নিউক্লিয়াসের মাঝখানে আবার থাকে হচ্ছে ক্রোমোজোম। কি থাকে? এরকম থাকে ক্রোমোজোম। আর একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মধ্যে থাকে ক্রোমোজোম। তো এরকম 23 জোড়া দেহ কোষের ক্ষেত্রে, যেগুলো আমাদের দেহ গঠন করে, আমার দেহ থেকে যদি একটা কোষ নিয়ে আমি পর্যবেক্ষণ করি তাহলে সেটাই দেহ কোষ। আর আমাদের ম্যাচিউর অবস্থায় মেলের ক্ষেত্রে যে কোষগুলো তৈরি হয় টেস্টিসে, তো আর ফিমেলের ক্ষেত্রে যে যে ওভামগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি জনন কোষ। তো এইখানে দেখো, তো এই যে আমাদের যে দেহ কোষগুলো আছে, যেগুলো আমাদের দেহে থাকে এক কথায়, যেগুলো আমাদের ম্যাচিউর হওয়ার মানে ম্যাচিউর অবস্থায়, তো আমাদের সাথে জনন কোষ তো ম্যাচিউর না হলে তৈরি হয় না। ম্যাচিউর অবস্থায় আমাদের ছেলেদের ক্ষেত্রে যেটা আমরা বলি স্পাম বা শুক্রাণু, এবং মেয়েদের ক্ষেত্রে ওভাম বা ডিম্বাণু, যেটা চভারিতে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে টেস্টিসে তৈরি হয় ম্যাচিউর হওয়ার পরে সেইটা। তাছাড়া আমাদের দেহে যে কোষগুলো আছে সমস্ত কোষকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে কি দেহ কোষ। এবং এই যে দেহ কোষের আমি একটা গঠন দেখাচ্ছি, সে একটা দেহ কোষের সবার বাইরের দিকে থাকে প্লাজমা মেমব্রেন, তারপর থাকে নিউক্লিয়াস মাঝখানে, নিউক্লিয়াসের মাঝখানে আবার থাকে হচ্ছে কি তোমার ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের মাঝখানে আবার থাকে হচ্ছে তোমার ডিএনএ। হ্যাঁ, এগুলো কনফিউশন হওয়া যাবে না, এগুলো খুবই বেসিক একটা চ্যাপ্টার। এই যে ক্রোমোজোমের মাঝখানে আমার কি থাকছে, এগুলো হচ্ছে আমরা বলি ডিএনএ। এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের মাঝখানে আমি যদি একটু ভিন্ন ক্লাসে দেখাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এইটা নিই, আচ্ছা এইটা নিলাম। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মাঝখানে তোমার থাকবে কি হচ্ছে, ওখানে থাকে হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এটা হচ্ছে ডিএনএ। এগুলো হচ্ছে তোমার ডিএনএ, ক্রোমোজোমের মাঝখানে থাকে। আবার ডিএনএ যেটা দেখাইলাম, এই ডিএনএ এর মাঝখানে আবার থাকে হচ্ছে, যদি আমরা চিন্তা করি যে ডিএনএ এর মাঝখানে আবার থাকে যে জিনিসটা, তার নাম হচ্ছে জিন। এই যে এখানে থাকতে পারে, বা এই যে এই অঞ্চলটা যেটা থাকতে পারে, এইটুকু অংশকে আমরা বলতে পারি জিন। তো যাই হোক, আমরা যেটা এখানে দেখার চেষ্টা করলাম যে একটা কোষে যদি আমরা গঠন দেখি, তাহলে একটা কোষের সর্ববাইরে থাকে প্লাজমা মেমব্রেন, তারপরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে আবার জিন। ডিএনএ এর মধ্যে আবার কি থাকে বললাম, জিন থাকে। এবং একটা প্রকৃত কোষের ক্ষেত্রে বা প্রকৃত একটা দেহকোষের ক্ষেত্রে দেখা যায় যে এই নিউক্লিয়াসের মধ্যে তোমার ক্রোমোজোম থাকে 46টা। কয়টা ক্রোমোজোম থাকে প্রত্যেকটা দেহকোষে? প্রত্যেকটা যদি কোষ তুমি অ্যানালাইসিস করো, তুমি এখানে দেখবা যে এই ক্রোমোজোম আছে কয়টা, 46টা। তো এটা একটু আমি একটু ফ্রেশ করে দেখানোর চেষ্টা করি। তাহলে দেখো, এইটা যদি আমার হয় ধরো ক্রোমোজোম, কার মধ্যে আছে ক্রোমোজোম বললাম, নিউক্লিয়াসের মধ্যে। এইরকম প্রতিটা কোষে নিউক্লিয়াসের মধ্যে দেহকোষের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে, এরকম জোড়া জোড়া অবস্থায় যারা থাকে তাদেরকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। সেগুলো পরের বিষয়ে আমরা আসবো। 23 জোড়া থাকে, তাহলে এরকম 23 জোড়া, মোট 46টা ক্রোমোজোম থাকে দেহকোষের ক্ষেত্রে। এবং এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে আবার থাকে তোমার হচ্ছে ডিএনএ থাকে। কি থাকে বললাম আমরা, এই ক্রোমোজোমের মধ্যে থাকে এরকম দ্বিসূত্র ডিএনএ। হ্যাঁ, তাহলে এই ক্রোমোজোমের মধ্যে থাকে, এগুলো কি বলতেছি আমরা, ডিএনএ। প্রত্যেকটা ক্রোমোজোমে থাকবে, এখানেও থাকবে। আবার এই ডিএনএ এর মধ্যে তোমার থাকে হচ্ছে, বা নর্মালি আমরা যেটা, এই যে ডিএনএ এর একটা অংশকে আমরা বলি আবার জিন। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখবো যে ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে কি, এই যে এই অংশটা যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা জিন। তারপরে যদি চিন্তা করি যে এই অংশটা, এটা হচ্ছে একটা জিন। তো বললাম যে এখানে এই এই অংশের একটা জিন আছে। হ্যাঁ, তাহলে
এই যে ডিএনএর একটা অংশ বলতে পারে, এই যে এইটুক থেকে এইটুক, এইটুক একটা অংশ জিন হতে পারে, এইটুক একটা ডিএনএ, কিন্তু পুরো অংশ জিন হয় না। হ্যাঁ, যে অংশটা এমআরএনএ তৈরি করতে পারে না ডিএনএ, সেই অংশকে আমরা জিন বলবো না। তো যাই হোক, এগুলো পরের বিষয়। তো আমরা মনে রাখতে পারবো যে একটা কোষ, কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। এই যে এইটুকু একটা জিন হতে পারে। তো ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, মেন কথা। ডিএনএর একটা অংশকে আমরা বলতে পারি হচ্ছে কি জিন, এই জিন, এই জিন, এই জিন। তো এর ক্ষেত্রে সেম, এইখানেও তোমার ডিএনএ থাকবে। হুম, এখানে যদি আমরা একটু দেখাই, তাহলে এইখানে তোমার এই যে এইখানে তোমার প্রত্যেকটা ক্রোমোজোমে তুমি পাবা যে এইখানে তোমার কি থাকবে, এগুলো হচ্ছে তোমার ডিএনএ থাকবে। এবং এইখানে এই যে জিনটা আছে না, এই যে জিনটা আছে, এই জিন বরাবর এই সেম সেম লোক আছে, এইখানে আর একটা জিন থাকবে। হ্যাঁ, এইখানেও জিন থাকবে। তো এইগুলো আমরা পরবর্তীতে পড়বো, এগুলো হচ্ছে জেনেটিক্স এর পড়া, যে এই জিন আর এই জিনটা সেম লোকাস বরাবর অবস্থান করে, এদেরকে বলা হয় পরস্পরের অ্যালিল। এবং এই যে বৈশিষ্ট্য প্রকাশ করে, এও সেম বৈশিষ্ট্য প্রকাশ করে। এই জিনটা আমরা জানি যে জিন হচ্ছে জীবদের সকল বৈশিষ্ট্য প্রকাশ করে। একটা জীবদেহের যত বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশ করে হচ্ছে ডিএনএ এর মধ্যে জিনগুলো থাকে, সেই জিনগুলো প্রোটিন তৈরির মাধ্যমে। তো এই যে এই জিনটা যে তোমার চিন্তা করে যে তোমার গায়ের কালার প্রকাশ করে, এও গায়ের কালারের বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এইটা হইতে পারে যে ফর্সা হইতে পারে, এটা কালো হইতে পারে, অর্থাৎ বৈশিষ্ট্য দুইটা ভিন্ন হইতে পারে, কিন্তু মানে ধরনটা একই। দুইটা হচ্ছে গায়ের কালারের বৈশিষ্ট্য প্রকাশ করে, এর মধ্যে যেটা পড়বো। তা আমরা মেইনলি যে জিনিসটা দেখলাম যে একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমে থাকে ডিএনএ, ডিএনএ মধ্যে থাকে জিন। এবং আমাদের এখানে মেইনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই যে ক্রোমোজোম, একটা দেহকোষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কত, 46টা। তার মধ্যে 46টা ক্রোমোজোম কিভাবে হইলো, 23টা আসে পিতা হইতে, ওই স্পামের মধ্যে ছিল 23টা। হ্যাঁ, আবার 23টা ক্রোমোজোম থাকে এই যে চিন্তা করি যে একটা কোষ। হ্যাঁ, তো আমরা একটু দেখার চেষ্টা করি, এবার ক্লিয়ার হয়ে যাবো আমরা, সুন্দর সময় লাগুক, কিন্তু আমরা সম্পূর্ণ বেসিক করে যে পড়াটা সেটা আমরা এখানে পড়ার চেষ্টা করব। তো এই যে আমরা প্রথমে আঁকাইছিলাম যেটা জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে ওভাম আঁকাইছিলাম, এই যে ওভামে যে নিউক্লিয়াসটা ছিল এর মধ্যে ছিল কয়টা, 23টা ক্রোমোজোম, এর মধ্যে ছিল 23টা ক্রোমোজোম। আর এই যে যে আমরা স্পাম টাকাইছিলাম, এই যে স্পাম, এর মধ্যে ছিল এর যে নিউক্লিয়াস কোষের, এর মধ্যে ছিল তোমার হচ্ছে কয়টা ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম। যখন এটা ফিউশন হয় 23, যখন এটা ফিউশন হইলো, হয়ে একটা মাত্র জাইগোট তৈরি করলো, তখন এর যে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে তখন ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে কত, 46টা। ওই যা যেটা আমরা দেখাইলাম। তো আমরা বলতে পারি যে আমাদের প্রকৃত দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার কত, 46টা। 23টা আছে পিতা হইতে, 23টা হচ্ছে মাতা হইতে। তো যাই হোক, তাহলে এই যে 46টা ক্রোমোজোম, যখন মাইটোসিস কোষ বিভাজন হয়, তখন এই ক্রোমোজোম সংখ্যাটা ডটার সেলও সেম থাকে, সমান থাকে। তো আমরা আহ,